নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল শৌরিক্স উইকেন্ডে। আজকের গল্প দেবজ্যোতি ব্যানার্জির লেখা লাস্ট ট্রেন। গল্পটি নেওয়া হয়েছে storymirror.com থেকে। শুরু হচ্ছে লাস্ট ট্রেন। বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো, তখন ঘড়িতে রাত 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে জিজ্ঞেস করলো বিমল, আচ্ছা, দিল্লি যাওয়ার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, আগে হ্যাঁ, এই 5 মিনিট আগে গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, চলে গেছে? তা দিল্লি যাওয়ার আর কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল, হ্যাঁ, এটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন, তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল বলল, না না, আমি আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনে যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবারই লাস্ট ট্রেনে জার্নি করেছি। লোকটা বলল, তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। বিমল বলল, ধন্যবাদ। লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানাবো। বিমল বলল, ঠিক আছে। টিকিট কাউন্টার লাগা ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখল ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকল। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা আছে। তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসল এবং কাঁধ থেকে তার ব্যাগটা খুলে সোফার উপর রাখল। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে বিমল পড়তে লাগলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। বিমল একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার উপর রেখে বিমল ওয়েটিং রুমের ভিতরেই পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন 40 বছরের ভদ্রলোক ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করল। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাটাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বার করে ধরল। বিমল আগের মতন আবার সোফা থেকে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মিলে ধরল। ম্যাগাজিন পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখল লোকটা ওর দিকেই তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর ওয়েটিং রুমের নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিল, এই দিল্লি, ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি এক বেসরকারি ব্যাংকে চাকরি করতাম। সবে মাত্র 4 দিন হলো রিটায়ার করেছি, তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? বিমল উত্তর দিল, আমিও আপনার মতে দিল্লি যাব। লোকটা একটু মুচকি হেসে বলল, তাহলে তো আপনার আমার গন্তব্যস্থল একই। বিমল বলল, তারপর বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি থেকে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা এবং নাতি আর একটা নাতনি। বিমল বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল বলল, ওহ, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। লোকটা বলল, না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞেস করেছেন। তা যাকে, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? বিমল বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। লোকটা বলল, খুব ভালো, খুব ভালো।
বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার নামটা কি জানতে পারি? লোকটা একটু হেসে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আমার নাম রতিকান্ত দাস। আপনার? বিমল বলল, আমার নাম বিমল হালদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ জানাশোনা হয়ে গেল। কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারেনি। ঠিক 10:25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, চলুন। বিমল লোকটাকে বলল, চলুন তাহলে, বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। বিমলের পিছন পিছন সেই লোকটাও ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে বাইরে বেরোলো। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটুও দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে সেই লোকটাও উঠল। বিমল দেখল পুরো ট্রেনটা ফাঁকা। ট্রেনের ভিতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছে সিটে গিয়ে বসল। লোকটাও বিমলের সামনের সিটে গিয়ে বসল। বিমলের বেশ খিদে পাচ্ছিল। ব্যাগ থেকে বিস্কিটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কিট বার করে খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটের দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি বিস্কুট খাবেন? লোকটা বলল, আগে না। বিমল বলল, ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক এই সময় বিমলের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখলো ওর ছোটবেলার বন্ধু সাগনিক ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের উপর থেকে সাগনিক জিজ্ঞেস করলো, কিরে, কখন আসছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে তো। বিমল বলল, আমি এইসবে ট্রেনে উঠলাম। সাগনিক জিজ্ঞেস করলো, কেন? তোর ট্রেন তো রাত 9টায়, তুই এখন কেন ট্রেনে উঠলি? বিমল বলল, আর রাস্তার ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে যায়, তার জন্য রাত 9টার ট্রেনটা মিস করে গেছি ভাই। তাই অগত্যা 10:30টার এই ট্রেনটাকে আমাকে ধরতে হলো। কিন্তু চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। সাগনিক বলল, ঠিক আছে, সাবধানে আয়। চল, ঠিক আছে, রাখছি। বিমল বলল, ঠিক আছে, রাখ। এই বলে সাগনিক ফোনটা কেটে দিল। বিমল দেখল লোকটা এখন একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ দেখে বিমলের বুঝতে পারল বইটা ভূতের গল্পের। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের এই বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা রতিকান্ত বাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে বিমলের দিকে একবার গুনগুনে দৃষ্টিতে তাকালো এবং তারপর বলল, আগে হ্যাঁ, বিশ্বাস করি। বিমল একটু হেয়ালি করেই লোকটাকে জিজ্ঞেস করলো, তা আপনি কখনো ভূত দেখেছেন? লোকটা বলল, না, দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনই ভূতের অস্তিত্ব আছে। এক কথায়, মানুষ থাকলেই ভূত থাকবে। লোকটা উল্টা বিমলকে জিজ্ঞেস করলো, কেন, আপনি ভূতে বিশ্বাস করেন না? বিমল বলল, না, আমি ওইসব ভূতে ফুতে বিশ্বাস করি না, ভূত বলে কিছুই নেই। লোকটা বেশ কিছুক্ষণ পর চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর যদি ভূত আপনার সঙ্গে থাকে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের উপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। লোকটা সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একদিকটা কোনো ভারী জিনিসের আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গিয়েছে। বিমল অনেক চেষ্টা করার পর ওর গলা থেকে এক কণাও আওয়াজ বেরোলো না।
বিমল একটুও দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়াম মেঝের উপর সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনি থেকে রক্ত বেরোচ্ছে। বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতে বিমলের গা শিউরে উঠল। ওর পায়ের কাছে পড়ে রয়েছে একটা পচা গলা আধ খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের উপর টর্চের আলোটা পড়তে বিমল আঁতকে উঠল। লাশটা বিমলের খুবই চেনা। বিমল ভয় পেয়ে তোতলাতে বলল, এ এ এ এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে? বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ যে কামরাগুলো বিমল খালি দেখেছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে দানব আকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকেই বিমলের দিকে একটা হিংস্র চাউনি তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। লোকটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেকদিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি করে ছেড়ে দিব বলুন? বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে এবার একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সে কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। ভয়তে বিমলের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে কুকুরের মতো দেখতে সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীরে কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বিমল নিজেকে হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু বিমল সকল চেষ্টা ব্যর্থ হলো। এতগুলো হিংস্র জন্তুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো। বিমল যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, কিন্তু এখানে বিমলের চিৎকার শোনার মতো কেউ নেই। ট্রেনের হুইসেলের শব্দে বিমলের চিৎকার যেন মিলিয়ে গেল। শুনছিলেন দেবজ্যোতি ব্যানার্জির লেখা লাস্ট ট্রেন। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে শৌরিক, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শৌরিক। আশা করছি গল্প আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।